দেখেন, প্রার্থীর আগেও সর্বপ্রথম আমি একজন শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ভোটার। এর পরবর্তীতে কিন্তু আমি প্রার্থী হয়েছি এবং যখন আমি ভোটার ছিলাম তখনও আমার মধ্যে এবং আমার আশেপাশে যে আমেজ কাজ করতো, সেই আমেজ দেখেই কিন্তু একটা সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রার্থী হব। এবং এই যে আমেজটা সকল সাধারণ শিক্ষার্থীর মধ্যে, এই আমেজটা আসলে ধরে রাখার জন্য এবং এই ডাকসুটা যেন পরবর্তীতে আমরা প্রতি বছর ডাকসু আয়োজন করতে পারি, এরকম একটা পরিবেশ যেন আমাদের থেকে যায়। কিন্তু এই যে এবার যে ডাকসু নিয়ে এই যে শেষ সময়ে এসে একটা জলঘোলাকর পরিবেশ হচ্ছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা চাই সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন হোক। আমরা জানি না যে কোনো মহল থেকে ডাকসু বানচালের কোনো চেষ্টা চলছে কিনা, কিন্তু সকলের কাছে এটা অনুরোধ থাকবে যে এটা অ্যাকচুয়ালি যেন এরকম কোনো কিছু করা না হয়, কারণ ডাকসু আমাদের গণ অভ্যুত্থানের ফসল, আমাদের জুলাইয়ের ফসল। আমরা চাই এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হোক। ডাকসু আসলে কি? ডাকসু হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশন। আমরা যখন একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছি বা নির্বাচিত হয়ে আসা হয়, তখন আসলে সেটাতে আমরা কারো না কারো প্রতিনিধি আসে, প্রতিনিধিত্ব করা হয়। এখন যদি আমরা ইনক্লুসিভিটির কথাও বলি, তখন দেখা যাচ্ছে যে সকল ধরনের প্রতিনিধি আমরা দেখি, নারী প্রতিনিধি দেখি, অথবা ভিন্ন ধর্মের প্রতিনিধি দেখি, অথবা উপজাতিদের মাঝ থেকে প্রতিনিধি দেখি। কিন্তু যদি আপনি প্র্যাকটিসিং মুসলিমের কথা চিন্তা করেন, তখন দেখা যায় যে বিশেষ করে মেয়েদের মধ্যে থেকে কেউ সামনে আসতে চায় না। অথবা যদি আরেকটা বিষয় আমরা চিন্তা করি যে 5ই আগস্টের পূর্বে প্র্যাকটিসিং মুসলিমদের অবস্থান কোথায় ছিল, বা তারা আসলে মত প্রকাশ করতেই যেভাবে ভয় পেত, সেটা কিন্তু আমরা 5ই আগস্টের পরেও যে পুরোপুরি কেটে গিয়েছে ব্যাপারটা তা না। এখনও মেয়েরা সামনে আসতে ভয় পায়। একটা হলের ভিতরে যখন মেয়েদেরকে কোনো ধর্মীয় কোনো কালচারাল কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন যদি আমরা করতে চাই, তখনও মেয়েরা সামনে আসতে ভয় পায়। কেন ভয় পায়? ট্যাগিংয়ের শিকার হয়। যখনই একটা হিজাব নিকাব পরা মেয়েকে দেখা হয়, তখনই ট্যাগিংয়ের শিকার হচ্ছে তারা। ইভেন আমরা যখন প্রার্থী হিসেবে এসেছি, শুরু থেকেই আমরা ট্যাগিংয়ের শিকার হচ্ছি। কিন্তু যদিও আমাদের আগে পিছে কোনো ধরনের দলীয় ট্যাগ নেই, তবুও আমরা ট্যাগিংয়ের শিকার হচ্ছি। এই ট্যাগিংয়ের ভয়ে, কথা শোনার ভয়ে, প্রশাসনের চাপে পড়ে মেয়েরা কিন্তু নিজেদের যে কাজগুলো, নিজেদের সংস্কৃতিগুলো, যদি একটা ধর্মীয় সংস্কৃতির কথাও চিন্তা করি, মেয়েরা কিন্তু সেটা পারে না। তো যেই কারণে আমার মনে হয়েছে যে একজন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে থেকে একটা মেয়ে হিসেবে মেয়েদের জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার থাকা উচিত। কারণ আমি মনে করি যে আমার মধ্যে যেই নেতৃত্ব বা কোয়ালিটিগুলো আছে, এগুলো আল্লাহ প্রদত্ত, এবং এগুলোকে যদি আমি কাজে না লাগাই, আমার মেয়েদের জন্য যদি আমি কাজে না লাগাই, তাহলে সেটা ইনজাস্টিস হবে। আমি তাদের ট্যাগিংয়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই, তাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো সেগুলো পূরণ করতে চাই, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে চাই। স্পিরিচুয়াল রিজন এখানে আসলে বাহ্যিক কোনো বিষয় নেই। স্পিরিচুয়াল বলতে আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে হেদায়েত দিবেন, এটা আসলে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। এবং এটা উল্লেখিত যে সৃষ্টিকর্তা তার ইচ্ছা মতো হেদায়েত দেন, আমরা শুধু দোয়া করতে পারি। যখন আমরা হেদায়েতের জন্য দোয়া করতে থাকবো, কন্টিনিউয়াস দোয়া করতে থাকবো, আমার বিশ্বাস যে সৃষ্টিকর্তা একটা পর্যায়ে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবেনি, এবং সেটাকে ধরে রাখা এবং সেটাতে অবিচল থাকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেভাবেই দেখা গিয়েছে যে 6 মাস আগে হয়তো আমি এরকম ছিলাম না, কিন্তু 6 মাস পরে যে ট্রানজিশন, আলহামদুলিল্লাহ যে আমি এখন এই পথে আছি এবং এই পথে স্ট্রিক্ট থাকতে চাই। এবং যারা এইটাকে ব্যারিয়ার মনে করে বা সোসাইটি কি বলবে, যখন আমার একটা ট্রানজিশন এসেছে, তখন কিন্তু আমি বারবার চিন্তা করেছি যে আমি যখন ওয়েস্টার্ন থেকে বোরকাতে শিফট করব বা হিজাবে শিফট করব, আমার ক্লাসমেটরা কিভাবে নিবে বা আমার পারিপার্শ্বিক লোকেরা কিভাবে নিবে। তো এই চিন্তাটাকে অনেকেই কাটিয়ে উঠতে পারে না, অনেকে কাটিয়ে না উঠতে পেরে ওভাবেই থেকে যায়। আমি সেই মেয়েদেরকে নিয়েও কাজ করতে চাই যে যারা এই ব্যারিয়ারগুলোকে কাটিয়ে উঠতে পারে না, সোসাইটির বিরুদ্ধে যারা স্টেপ দাঁড়াতে পারে না, আমি তাদের জন্যও কাজ করতে চাই। যেহেতু আমি 6 মাস আগেও এক ধরনের লাইফস্টাইল লিড করেছি এবং এখন আমি অন্য ধরনের লাইফস্টাইল লিড করি, দুইটার অবস্থানই কিন্তু আমার কাছে ক্লিয়ার। দুইটার পরিস্থিতিতে কিভাবে মানুষ থাকে, কিভাবে মানুষ সার্ভাইভ করে, দুইটা পরিস্থিতি কিন্তু আমার কাছে ক্লিয়ার। তো সেই জায়গা থেকে আমি যখন সবার কাছে রিচ করছি, প্রথমত আমি যেহেতু হল সংসদে নির্বাচন করছি, আমার হলে আমার একটা আলাদা পরিচিতি আছে। শুরু থেকে আমি 2022 সাল থেকে হলের সকল ধরনের কাজে আলহামদুলিল্লাহ ইনভলভ ছিলাম, সকল ধরনের দাবি দাওয়াতে ইনভলভ ছিলাম, যে কারণে মেয়েরা আমাকে আলাদা করে চিনে। কিন্তু এখন যখন আমি আমার পোশাকে যখন পরিবর্তন এসেছে বা লেবাসে যখন পরিবর্তন এসেছে, তখন দেখা যাচ্ছে যে মেয়েরা বাহ্যিকভাবে আমাকে চিনছে না, কিন্তু তারা আমার কাজের মাধ্যমে আমাকে চিনে, আমার নামের মাধ্যমে আমাকে চিনে। আমি 22 সাল থেকে যতগুলো কাজ করেছি সবগুলো কাজেই মেয়েরা আমাকে চিনে। তো এই ক্ষেত্রে কোনো বাধা বিপত্তির সম্মুখীন আমি হচ্ছি না, মেয়েরা আমাকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করছে। তবে একটা সমস্যা যেটা হচ্ছে যে প্রোপাগান্ডা ছড়ানো বা ট্যাগিংয়ের যে বিষয়টা, এটা অনেক ক্ষেত্রে ভোটারদের মাঝেও ছড়িয়ে যায় যে সে হচ্ছে এই লেবাস কেন, সে হঠাৎ করে কেন তার মধ্যে এই পরিবর্তন আসলো। অনেকে চিন্তা করে যে এটাকে
ধর্মকে পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করা হচ্ছে। এটা সবথেকে কষ্টের জায়গা যে কেন আমি আমার ধর্মকে পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করবো শুধুমাত্র একটা ডাকসু নির্বাচনের জন্য। এবং এমনও হয়েছে যে যখন আমরা ভোট চাইতে যাচ্ছি তখন মেয়েরা কিছুটা শঙ্কিত যে আসলেও কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, বা সরাসরি বললে যে ছাত্রী সংস্থা ট্যাগ দেওয়া হয় যে সে কি আসলে ছাত্রী সংস্থার কেউ কিনা, তখন দেখা যায় যে ওই জিনিসটাকে আমাদেরকে ক্ল্যারিফাই করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। তো এই প্রতিবন্ধকতাগুলো ফেস করি, যেগুলো আমরা ট্যাগিং থেকে যে প্রতিবন্ধকতাগুলো আসে, এছাড়া আর কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করছি না।